নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আজকে আমাদের আলোচনার বিষয় খেলাধুলো নিয়ে ফুটবল খেলা। অর্থাৎ ফুটবল এটা কিন্তু শুধুমাত্র একটা খেলা নয়, এটা একটা আবেগ, ভালোবাসা এবং স্বপ্ন, এই সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের ফুটবল। যখন মাঠে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে একজন ফুটবলার গোল করে, তখন তার হৃদয় যেমন আনন্দে ভরে ওঠে, তেমনি তার যে সাপোর্টার যাকে বলি আমরা, তারাও যখন আনন্দে মেতে ওঠে। এইভাবে কখনো ফুটবলারের যে সংগ্রাম এবং ফুটবল প্রেমী তাদের যে আবেগ, এই সব কিছু মিশিয়ে ফুটবল কিন্তু হয়ে গেছে আমাদের বিশ্বে সব থেকে প্রিয় খেলা, শ্রেষ্ঠ খেলা। এই ফুটবল নিয়ে আজকে আমাদের আলোচনায় আমরা আজকে যে দুজন ব্যক্তিত্বকে পেয়েছি, যারা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা ছুড়ে বেড়াচ্ছেন যে খুদে ফুটবলারদের খোঁজে এবং ফুটবলকে আরো জনপ্রিয় করে তুলতে। তার মধ্যে রয়েছেন আমাদের সত্যজিৎ কুণ্ডু মহাশয়, যিনি ইউরোপ ফুটবল একাডেমির একজন কর্ণধার। সত্যজিৎ, আপনাকে স্বাগত। নমস্কার। আর রয়েছেন আমাদের রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ মহাশয়। অরিজিৎ বাবু, ভারত টিভিতে আপনাকে স্বাগত। তো আজকে আমরা আলোচনায় যাব যে সত্যজিৎ বাবু, আপনারা এসেছেন খুদে খেলোয়াড়ের খোঁজে, অন্বেষণে, এবং আমরা দেখছি যে একটা ব্লু একাডেমি, ব্লু কাপ লিগস, হ্যাঁ লিগ, এইটার যদি আপনি ব্যাখ্যাটা একটু দেন যে এটা কি আপনারা শুরু করছেন। অ্যাকচুয়ালি নমস্কার, আমি সত্যজিৎ কুণ্ডু, আমি কলকাতার প্রাক্তন ফুটবলার। ব্লু কাপ লিগস আমি অরিজিৎ দা, রায়গঞ্জ টাউন ক্লাব, অরিজিৎ দার সঙ্গে আমাদের রিলেশন হওয়ার পর থেকে অরিজিৎ দাও খুব ইন্টারেস্টেড খেলাধুলা নিয়ে। তো নর্থ বেঙ্গলে এরকম লিগ হয়নি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তদারকিতে এই ব্লু কাপ লিগ হয়। যত বাচ্চা আমরা এর মধ্যে খেলাতে পারবো, তার মধ্যে খুদে ফুটবলার উঠে আসার জন্য যত বেশি আমরা এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রচার, যত বেশি আমরা এটাকে প্রচার করতে হবে, তত বাচ্চা গ্রাসরুট থেকে বাচ্চারা উঠে যাবে। আন্ডার 7 মানে ভাবা যায় না, আমাদের সময় আন্ডার 7, আন্ডার 9 ছেলেরা খেলতো। এখন এই আন্ডার 7, আন্ডার 5 এর ছেলেরাও খেলছে। এখন ব্লু কাপ লিগ আন্ডার 5ও আমরা অ্যালাউ করে দিচ্ছি। তাই এখানে আমরা কালকে থেকে ওপেনিং হচ্ছে আন্ডার 9 আর আন্ডার 11 8 টিমের ব্লু কাপ লিগ। ঠিক আছে, এই অরিজিৎ দাদের টাউন ক্লাব, রায়গঞ্জ টাউন ক্লাব আর ইউরোপ ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে এটা কালকে থেকে শুরু হতে চলেছে। এবং এর মাঝখান থেকে এই যে ইউরো লিগটা, যেটা আপনার ইউরোপ ফুটবল একাডেমি, এই ইউরোপ ফুটবল একাডেমি, এবং যেটা আপনি ব্লু ক্লাব লিগ বলছেন নাকি? ব্লু কাপ লিগ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এটা মোটো, ব্লু কাপ লিগ। আচ্ছা, তো এর মধ্য থেকে আপনারা কতটুকু আশাবাদী যে এখান থেকে আপনি খুদে খেলোয়াড় বা ভালো খেলোয়াড় তৈরি করতে পারবেন? এটা থেকে আমরা অনেক আশা নিয়েই আমরা কলকাতা থেকে এখানে দৌড়ে আসি। নর্থ বেঙ্গলে এরকম লিগ একটাও হয়নি। তা আশা করি এখান থেকেও, দেখুন বাচ্চারা তো কে কি হবে কেউ জানে না, আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমরা কেউ জানি না। সুতরাং এই বাচ্চাদের থেকে ট্যালেন্ট আমরা বার করে যদি আলাদা স্পেসিফিকভাবে আলাদা করে ট্রেনিং দিয়ে, যদি এখান দিয়ে দুটো বাচ্চাই ওঠে, রায়গঞ্জ থেকে দুটো বাচ্চাই যদি যায় অল ইন্ডিয়া বেসিস, সেটাই আমাদের প্রাপ্য। এরকম রায়গঞ্জ টাউন ক্লাব যেরকম করছে, অরিজিৎ দ্বারা যেরকম করছে, এরকম আশেপাশে যদি আরও কেউ এরকম ক্লাব এগিয়ে আসে, প্রচারও অনেক প্রচার হবে। অনেক প্রচার হওয়ার দরুন প্লেয়াররাও আসবে, গার্জেনরাও নিয়ে আসবে। একটা ভালো দৃষ্টিভঙ্গি, শুধু ফুটবল খেললে, শুধু পড়াশোনা করলে গিয়ে মানুষ হবে এরকম না, ফুটবল খেললে আপনি মানুষ হবেন, অ্যাটলিস্ট খেলাধুলা করলে আপনি মানুষ হবেন, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং সবাই নিয়ে মিলিতভাবে আমরা যদি চেষ্টা করতে পারি, আমরা 150 কোটির লোক, একটা ওয়ার্ল্ড কাপে আমরা 22 জন পাঠাতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। সুতরাং সবাই মিলে যদি আমরা এগিয়ে আসতে পারি, আশা করি অদূর ভবিষ্যতে আমরা এগোবো। সবাই মিলে যদি সহযোগিতা, সবার একাত্মভাবে কাজ করতে পারবো, আমিও আশা আছি এখান দিয়ে কিছু প্লেয়ার নিয়ে যেতে পারবো, এই আশাই রাখছি। আচ্ছা অরিজিৎ, আপনার কাছে আসবো যে আমরা জানি যে আপনি হাতিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, এবং আপনার স্কুল থেকে আপনার অবস্থানের মধ্য দিয়েই আপনি একজন প্রীতিকা বর্মন বলে একজন খেলোয়াড়কে আপনি তুলে এনেছিলেন, যে আন্ডার 17 ভারতকে প্রতিনিধিত্ব করেছে। এবং সেটা একটা গর্বের বিষয় আমাদের জেলার, যে আমাদের রায়গঞ্জের প্রত্যন্ত গ্রাম থেকে এরকম একটা ভালো প্লেয়ারকে তুলে আনা।
তো এইটা আপনাকে কতটা আনন্দ দেয় এবং আপনি এখন প্রীতিকার অবস্থানটা কি আছে যদি বলেন। নমস্কার, আমি অ্যাকচুয়ালি ফুটবল প্লেয়ার ছিলাম। তারপরে আমি কর্মকর্তা হিসাবে আমি যখন মাঠে পা দিই, আমরা যে সময় পাইনি, আমরা যেই জিনিসগুলো পাইনি, আমাদের যে আক্ষেপগুলো ছিল সেগুলোকে পূরণ করার চেষ্টাতেই আমি চলছি। এই হাতিয়া স্কুলের যখন আমি প্রেসিডেন্ট হইনি তখন থেকেই আমি হাতিয়া স্কুলের মেয়েদের আমি তাদের নজরে রাখি এবং তাদের রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে প্র্যাকটিস করাই। আমাদের কোচরা প্র্যাকটিস করান টাউন ক্লাব মাঠে। এবং ইসলামপুরের যে আজকে জানেন নন্দজার, সেই টিমের মেয়েদেরও আমি এখানে এনে প্র্যাকটিস করাই রেসিডেন্সিয়াল ক্যাম্প। কারণ আমি ওদের দেখে বুঝেছিলাম ওদের প্রতিভা আছে। এই তারপরে তো আমি বাইদোবাই আমি রায়গঞ্জ এমএলএ সাহেব কৃষ্ণ কল্যাণী মহাশয় আমাকে ওখানে প্রেসিডেন্ট করে পাঠান। তারপরে এই প্রীতিকা বর্মনের উত্থান। এই প্রীতিকা বর্মনের যে বডি স্ট্রাকচার ছিল সেটা খুব ভালো ছিল একটা ফুটবল প্লেয়ার হিসাবে, আর ওর নিজেরও জেদ ছিল। আর ওই স্কুলের যে কোন পজিশনে খেলতো প্রীতিকা, ওর স্কুলের যে কোচ, সেই কোচও কিন্তু ওর সময় দিতেন ওর উপরে। অনুপ কারকারটা উনি প্রথমে প্রীতিকা খেলতো লেফট উইং রাইট উইং দিয়ে, ওর দুটো পাই ভালো ছিল। তা আমরা তখন করি, আমরা বারবার আবার আমাকে বলতে হবে রায়গঞ্জ টাউন ক্লাবে আমরা যে কে শিল্ড করি, তখন এই মেয়েদের প্রতিভা দেখে আমরা মহিলা কোচদের আনার চেষ্টা করি এখানে গেস্ট হিসাবে এবং কোচিং করানোর হিসাবে। সেই হিসাবে আমাদের এখানে কুন্তলা ঘোষ দস্তিদার থেকে আরম্ভ করে অনেকেই এখানে এসছেন। তারা এসে এখানে প্রীতিকা ওঠার আগে কিন্তু এই স্কুল হাতিয়া স্কুল অনেক মেয়েকে দিয়েছে যারা বেঙ্গল খেলেছে। তারপরে এখনো আন্ডার 14 বেঙ্গলে একটা মেয়ে এখনো আছে আমাদের। তাই এই যেহেতু ধারাবাহিকতা আছে, সেখান থেকে প্রীতিকা বেরিয়ে গেল। প্রীতিকার এই দেখে আমাদের কোচরা ওকে ইন্ডিয়ার ট্রায়ালে ডাকে এবং স্কুলের কোচ এবং বলতে পারেন ম্যানেজিং কমিটির আমরা সবাই মিলে একটা উদ্যম নিয়ে ওকে আমরা ট্রায়ালে পাঠাই এবং ও সাকসেস হয়। এখনও প্রথম 17-এও খেলেছিল, বাংলাদেশের বিরুদ্ধে ওর একটা গোল ছিল। তারপরে এখন ও 19-এ খেলছে, 19-এ ও এবার 3টে গোল করেছে। এবার ও এশিয়াড কাপে সিলেক্টেড, ক্যাম্পেই আছে। সামনের মাসে মোস্ট প্রবলি এশিয়া কাপ 19 আছে মহিলাদের, ওখানে চীনে বোধহয় খেলা আছে, প্রীতিকা সেখানে যাচ্ছে। এটা আমাদের প্রীতিকা এখন আন্ডার 19 ভারতের দলকে প্রতিনিধিত্ব করবে, তার জন্য ট্রায়ালে আছে। হ্যাঁ, ক্যাম্পে আছে, ট্রায়াল না, ক্যাম্প। ট্রায়াল হয়ে গেছে ওদের, ওরা সিলেক্টেড, ওরা ক্যাম্পে আছে, ওদের প্র্যাকটিস করাচ্ছে, ওরা এখন খেলতে যাবে। এটা আমাদের রায়গঞ্জ শুধু না, আমাদের উত্তর দিনাজপুর জেলার একটা বড় গর্ব, বড় গর্ব জায়গা থেকে একটা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করা। ফুটবলে এটা মানে খুব কম, মেয়েদের তো নেই। হ্যাঁ, ফুটবলে ইন্ডিয়া খেলছে আমাদের মেয়েরা, এটা দুর্লভ। হ্যাঁ, এর পিছনে একটা প্লেয়ারের পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম আছে। যেই পরিশ্রমটা ওর কোচ, ওর বাবা মা এবং আমরা যারা অভিভাবকরা আছি স্কুল এবং আমরা অনেক ওকে সাপোর্ট করেছি। আমরা যেটা জানতে পেরেছিলাম যে একটা প্রত্যন্ত পরিবার থেকে উঠে এসেছে, বাবা সেরকম রোজগার করেন না, সম্ভবত বোধহয় টোটো চালিয়ে বোধহয় সংসার চালায়, এরকম বিষয় আছে। বাবা মা দাদা সেইখান থেকে ফিনান্সিয়াল সাপোর্টটা ওরা কি করে পাচ্ছে বা কি করে আপনারা দিচ্ছেন? বাবা মায়ের প্রচণ্ড সহযোগিতা ছিল, আর স্কুলেরও প্রচণ্ড সহযোগিতা ছিল। আচ্ছা, স্কুলও আপনার প্রথম খেলতে যাওয়ার পিছনে স্কুল যথেষ্ট করেছে, যেটা অন্য স্কুল করতে চাইবে কিনা আমি জানি না। একটা মেয়ে ট্রায়ালে যাচ্ছে, তার সম্পূর্ণ খরচ, প্লেন খরচ, অমুক খরচ, ম্যানেজিং কমিটি সেগুলো বহন করেছে, ম্যানেজিং কমিটি করেছে। এইটা একটা এই করাতে, এবং ওর নিজস্ব যে ওর জেদ ছিল, ও ফুটবলার হবেই, এবং ওর বাবারও ইচ্ছা ছিল ও ভারত হয়ে খেলবে, ইন্ডিয়া হয়ে খেলবে। সেই যে জেদ ওকে ওই জায়গায় নিয়ে গেল। আচ্ছা, এবার সত্যজিৎ বাবু একটা জিনিস বলুন আমাদের, আপনারা যে আন্ডার 9 এবং আন্ডার 12 দিয়ে শুরু করছেন। আন্ডার 9 তো অনেক ছোট বয়স, একটা 9 বছরের ছেলে বা মেয়ে, সে হয়তো পড়াশোনা করবে ক্লাস 4 বা ম্যাক্সিমাম হলো 5-এ। তো এই যে ছেলে, মানে আমরা তো দেখছি যে এখন
যে কম্পিটিশনটা শুরু হয়ে গেছে, প্রতিযোগিতাটা, সেটা হচ্ছে গার্জিয়ানদের মধ্য থেকে এখন সবাই কিন্তু বেছে নিয়েছে কিন্তু প্রতিযোগিতা মানে পড়াশোনা, যে তুমি আগে পড়াশোনা ভালো করে করো, তারপরে খেলাধুলো মন দাও। তো সেই জায়গা থেকে আন্ডার 9 এবং 12 এখানে প্লেয়ার পেতে কি আপনাদের সমস্যা হচ্ছে না? না না, আপনি কথাটা ঠিকই বলেছেন। আমাদের গার্জেনরা আগে ভাবে পড়াশোনা ডেফিনেটলি পড়াশোনা সবার আগে দরকার, পড়াশোনা না থাকলে হবে না। হ্যাঁ, শিক্ষাটা একটা দরকার, কিন্তু সাথে সাথে খেলাধুলা না করলে আপনার পড়াশোনার ডেভেলপমেন্টও হবে না। খেলাধুলা করলেই কিন্তু তার সাংস্কৃতিক বিকাশ ঘটবে, পড়াশোনা তো তার সঙ্গে সঙ্গে খুবই ভালো হবে। এই যে আমরা যেটা করতে চাইছি, আমরা কেন অনেকেই এটা করছে, এটা করলে যেই বাচ্চাটা শুধু পড়াশোনা নিয়ে থাকতো, আদারওয়াইজ সে কিছুই জানতো না, এই খেলাধুলা করলে কিন্তু তার ইমিউনিটি পাওয়ারও বাড়বে। আগে একটু কিছু ঠান্ডা লাগলে, একটু বৃষ্টি পড়লেই কিন্তু ভিজলে জ্বর হয়ে যেত, কিন্তু খেলাধুলা করলে, যে বাচ্চাটা খেলাধুলা করে তার কিন্তু সচরাচর এইরকম ঘটনা ঘটেই না। আপনি দেখবেন বেসিক্যালি ফুটপাতে যারা থাকে, জ্বর বৃষ্টি ঝড় সব নিয়েই চলছে, তাদের বাচ্চাদের আশা করি এরকম জ্বর সর্দি কাশি এরকম। যারা খেলাধুলা করে বেসিক্যালি তারা তো খুব ভালো মানুষ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মানে আমি নিজে দেখেছি এবং যত প্লেয়ার সঙ্গে আমরা থাকি দেখি, তাই ম্যাক্সিমাম। সুতরাং আমাদেরও পেতে অসুবিধা, যদি আপনাদের মতন এই টিভি চ্যানেল আপনারা যেভাবে এগিয়ে এসে, ভারত টিভি যেভাবে এগিয়ে এসছে, এই প্রচারটা আপনারা যত বেশি করতে পারবেন তত সমাজের পক্ষে ভালো। হ্যাঁ, আমরা তো জানি যে আমাদের মনীষী স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে খেলাধুলার আগে বডি গঠন করতে হবে। একদম একদম, অর্থাৎ যদি বডি আমার গঠন না হয় তাহলে কোনো চর্চায় সার্থক হবে না। কোনোটাই হবে না। তাহলে এই বিষয়গুলো গার্জিয়ানদের বা অভিভাবকদের মধ্যে কিন্তু এখনো সঠিকভাবে ঢোকেনি না। তাহলে এই বিষয়টা তাদেরকে একটা সচেতনতার বিষয়ও আছে, যে গার্জিয়ান লেভেলে একটা একদম সচেতনতা করা। একদম তাই। আর যেভাবে আপনারা প্রচার করছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। হ্যাঁ, এই প্রচারটা যদি থাকে, সবাই যদি সমাজের মানুষ এগিয়ে আসে, আশা করি আমরা আগামী দিনে ফুটবলার পাবোই পাবো। তো সেই বিষয়ে আপনারা আশাবাদ। এবং এই যে অরিজিৎ, আপনার কাছে যাবো একটু, যে এই বিষয় নিয়ে যে আমরা দেখছি যে খেলাধুলোর চর্চা করতে গেলে যে কতগুলো ইনফ্রাস্ট্রাকচার লাগে, যেগুলো সরকারি ইনফ্রাস্ট্রাকচার ছাড়া হয় না। আপনি দেখুন যে আগে এক সময় ছিল যে আমরা যখন স্কুল কলেজে পড়তাম, প্রত্যেকটি স্কুলে কিন্তু একজন করে গেম টিচার, এবং যারা ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে এই খেলাধুলোর প্রতি উৎসাহিত করতেন এবং বিভিন্ন রকম তারা টিপস দিতেন। কিন্তু এখন কিন্তু বেশিরভাগ স্কুলে গেমস টিচার নেই, সাধারণ টিচারই তো নেই, কিন্তু গেম টিচারও নেই। তো সেক্ষেত্রে কি কোথাও অসুবিধা হচ্ছে না? না, স্কুলে ফুটবলটা উঠে গিয়ে অসুবিধা তো হচ্ছেই, কারণ আমরা যখন খেলতাম আমরা কিন্তু স্কুল থেকেই উঠে এসেছি, এবং স্কুলই কিন্তু আমাদের সাপোর্ট দিয়েছে, প্রথম সাপোর্টটা। সেই সাপোর্টটা এখন স্কুলে কমে গেছে, কিন্তু আবার সব স্কুলে কমে গেছে বললে হবে না। যেমন আমাদের কোচরাই, আমাদের রায়গঞ্জ টাউন ক্লাবের কোচরাই বিভিন্ন স্কুলে কিন্তু কোচিং করাচ্ছে, এবং আপনি এই ব্লু ক্লাব সুপার লিগে বিভিন্ন স্কুল কিন্তু পার্টিসিপেট করেছে রায়গঞ্জের। হ্যাঁ, তাই স্কুলের কিছু কিছু স্কুলের অবশ্যই চেষ্টা আছে। তা আমি একটু ব্লু ক্যাপ নিয়ে বলতে চাই। এই ব্লু ক্যাপ সুপার লিগ আমরা কেন করছি, কারণ আমাদের কাছে আগে ছিল টার্গেট যে আমরা ডিস্ট্রিক্ট খেলবো। আচ্ছা, এর উপরে আমাদের কিছু ছিল না। হ্যাঁ, তারপরে আমাদের সময় ছিল কলকাতা খেলাটাই বিশাল ব্যাপার, কিন্তু এখন খেলাধুলাও বেড়েছে। আমরা সর্বভারতীয় এই লিগ, সামনে আমাদের আই লিগ আছে, আই লিগে কিন্তু আমরা খেলবো। আই লিগ খেলবো এই কারণে আমরা ওনাদের সাথে যে টাই আপ করেছি, এই টাই আপ করার কারণই হচ্ছে আমরা আই লিগ খেলতে যাব আন্ডার এজের। তা আই লিগের খেলার জন্য যে স্টেপ দরকার, আই লিগ সেটা হচ্ছে গিয়ে এই ব্লু ক্যাপে আমাদের কিছু পয়েন্ট সংগ্রহ হয়, এবং মাঠ, ফুল মাঠ লাগে, ফেন্সিং দেওয়া মাঠ লাগে, জিম লাগে, ড্রেসিং রুম লাগে, পায়খানা বাথরুম লাগে, ফ্রেশ ওয়াটার লাগে, এর সাথে সুইমিং পুল লাগে। তা আমাদের টাউন ক্লাবের সুইমিং পুলটা নেই, বাদবাকি আমাদের যা যা লাগে সবগুলো আছে। আরেকটা লাগতো, সেটা হচ্ছে আমাদের কোচ লাগতো, যারা লাইসেন্স কোচ। কিছুদিন আগেও উত্তর দিনাজপুরে লাইসেন্স কোচ একজনও ছিল না, কিন্তু এখন আমাদের উত্তর দিনাজপুরে 50-এর ওপরে লাইসেন্স কোচ আছে। সেটা কিন্তু একদমই বলতে পারেন টাউন ক্লাবের উদ্যোগে, এবং একজনের নাম না বললেই না, সেটা হচ্ছে বালুরঘাটের গৌতম দা, যে প্রথম আমাদের লাইসেন্স কোচের সুযোগ করে দেয় বালুরঘাটেই, এবং ওনার
হাত ধরেই এই ইউরো কাপের সাথে আমাদের যোগাযোগ, এবং আমরা ইউরো কাপের সাথে ইউরো ফুটবল একাডেমির সাথে যোগাযোগ, ওনাদের সাথে যোগাযোগ, এবং ওনাদের হাত ধরেই কিন্তু আমাদের এই লাইসেন্স করানো। না, ওই একটু আগে আপনি একটা কথা বললেন না, যে এখন অনেক স্কুল আছে যারা এই ফুটবলটাকে ছেলে মেয়েদের মধ্যে ধরে রেখেছে, কিন্তু আমরা দেখতে পাই যে যারা ধরে রেখেছে যে স্কুলগুলো, তাই সেই স্কুলের ভেতরেই বেশ কিছু শিক্ষক বলুন, ম্যানেজিং কমিটির সদস্য বলুন, যারা ফুটবল প্রেমী তারা আছে দেখেই তো সেগুলো ধরে রেখেছে। কিন্তু যে সমস্ত স্কুলগুলোতে এই অপরচুনিটিগুলো নেই, তো সেখানে তো ফুটবলটা ঠিক মতো তারা দিতে পারছে না ছাত্রদের। আপনি তো সেই জায়গা থেকে আপনাদের কোনো সময় খারাপ লাগছে? আপনি যদি সোজাসুজি নাম ধরে বলতে বলেন, আমরা কর্ণসেন স্কুলের স্টুডেন্ট। কর্ণসেন স্কুল আজকে সুব্রত কাপ খেলেছে, আজকে কর্ণসেন স্কুলের টিম কোথায়? আজকে রামকৃষ্ণ স্কুলের টিম কোথায়? আমিও রামকৃষ্ণ স্কুলে পড়তাম। আজকে বিদ্যাচক্র স্কুল সুব্রত কাপ খেললো। এই যে সুব্রত কাপ খেলা এবং আমাদের যে আগে উন্মাদনা, সেই উন্মাদনা তো এখন সত্যিই নেই শহরে। না, আমরা এক সময় দেখতাম যখন বিদ্যাচক্র ভার্সেস কর্নেশন ফুটবল খেলা হচ্ছে, সে মাঠ ভর্তি লোক, টাউন ক্লাব মাঠ ভরে যাচ্ছে, গলালে মাঠ ভরে যাচ্ছে, এবং তখন মানে গেম টিচারদের তারা নিয়মিতভাবে সেই টিমকে নিয়ে পৌঁছতেন, সেই রকম ভাবে উপদেশ দিতেন। সেরকম একটা যে পরিবেশ, সেই পরিবেশটা নেই। সেই পরিবেশটা নেই। একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আপনার কষ্ট লাগে না এই জায়গাটা? হ্যাঁ, খুবই কষ্টের ব্যাপার। সেই জন্য আমি এবং আমাদের যারা এক্স প্লেয়ার আছে, রায়গঞ্জের, আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, আমাদের ভেটারেন্স প্লেয়ার আছে, সবাই আমরা কিন্তু সবাই কম বেশি চেষ্টা করি। আমি হয়তো আপনারা আমাকে দেখেন মুখ হিসাবে, আমার পিছনে যারা থাকে তারাও কিন্তু সব ভেটারেন্স প্লেয়ার। হ্যাঁ, যেমন আমার সাথে রাজখান যা সবসময় থাকে, সেরকম প্রতিটা মাঠেই আমাদের ভেটারেন্স প্লেয়াররা কিন্তু আছে, তারা প্র্যাকটিস করাচ্ছে। এবং এই ভেটারেন্স প্লেয়াররা আমরা কিন্তু এবার ঠিক করেছি আগামী দিনে আমরা কিছু মাঠও চেষ্টা করছি, মাঠগুলোকেও আমরা ঠিক করে আনার জন্য। হ্যাঁ, যেমন আমরা অলরেডি কর্ণসেন স্কুলের মাঠ, আমাদের যারা এক্স স্টুডেন্ট আছি তারা একটা কমিটি বানিয়ে কর্ণসেন স্কুলের মাঠটাকে আমরা ঠিক করার দিকে এগোচ্ছি। কিছু অসুবিধার জন্য এখনো পারিনি হাত দিতে। সেরকমই মনবাটি স্কুলের মাঠ আছে, গোয়ালাল স্কুলের মাঠ আছে, সব মাঠগুলোতেই আমরা চেষ্টা করছি। সেই মাঠের যারা রক্ষণাবেক্ষণ করছে তাদের বলছি যে মাঠটাকে ঠিক করুন। এই মাঠের প্রশ্নে আসলো, সত্যজিৎ বাবু আপনি বলুন তো, যে আজ থেকে 20 বছর আগে বা দুটো যুগের আগে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতাম যে প্রচুর মাঠ এবং খেলাধুলার বিভিন্ন জায়গাতে খেলাধুলার একটা উৎসাহ যোগাচ্ছে, মানুষ খেলছে, বাচ্চারা। এবং সেই জায়গা থেকে হঠাৎ করে দেখলাম যে এই যে আরবানাইজেশন, হ্যাঁ, এই আরবানাইজেশনের ফলে আমরা দেখছি মাঠের সংখ্যা অজস্র কমে গেছে। আপনি যদি রায়গড় শহরের দিকে তাকান, বিভিন্ন জায়গায় মাঠ ভরে গেছে, খেলার জায়গা নেই। এবং স্কুলের যে মাঠগুলো, সেগুলো দেখা যাচ্ছে যে প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে, এবং সেখানে একমাত্র স্কুলের ছেলেমেয়েরা খেলতে পারছে, বাইরের যে অন্যান্য যে ছেলে মেয়ে যারা আছে তারা সেখানে প্রবেশ করতে পারছে না। এইভাবে তো আস্তে আস্তে ছেলেদের মেয়েদের তো খেলার জায়গাগুলো কমে যাচ্ছে। তো এইগুলো নিয়ে কি আপনার অসুবিধা ফেস করছেন? হ্যাঁ, এটা তো একটা বড়, সবচেয়ে বড় প্রবলেম। আমরা খেলবো কোথায়? আমাদের খেলবো তো মাঠ, এই সারফেসটা যদি আমি না পাই, তাই বাচ্চারা ন্যাচারালি ওইখান দিয়ে ঘুরে যাচ্ছে। বাচ্চারা মাঠ না পেলে, দেখুন, বাচ্চাকে খেলার জায়গা দিতে হবে। আজকে সব কি হচ্ছে, সব নিউক্লিয়ার ফ্যামিলি, সব ফ্ল্যাটে থাকছে, ওই অতটুকুই জায়গা, ওর বেশি ওর স্পেস পাচ্ছে না। যেটা আপনি বললেন মেন কথা, আরবানাইজেশন হচ্ছে, যা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আমার মাঠটাকে বাঁচিয়ে তারপরে যদি কিছু করা যায়, দেখবেন আস্তে আস্তে আবার এই ফুটবলটাই কিন্তু আসবে। ফুটবল মাঠ ছাড়া ফুটবল হয়, যার জন্য বাচ্চারা আজকে কোথায় মোবাইলে চলে যাচ্ছে, মোবাইলে আসক্ত। আমরা সবসময় বলছি, গার্জেনদের বলছি, মোবাইল ছেড়ে মাঠে আনুন, মোবাইল ছেড়ে দিন। তাতে ছেলে মেয়েদের স্বাস্থ্যেরও উন্নতি হবে, পড়াশোনারও উন্নতি হবে। সেটা একটা বাচ্চা, সে কালচার জানবে, তার কখনো সে মানুষের মতো মানুষ হবে এই ফুটবল খেললেই। আচ্ছা, এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, যে আমরা এই অরিজিৎ দাদের সঙ্গে আলাপ হওয়াতে এখানে আরেকজনের কথা না বললেই নয়, যেটা সঞ্জয় ব্যানার্জি, FFCI প্রেসিডেন্ট। এই সঞ্জয় দা, আমরা ফার্স্ট এখানে এসেছি FFCI ধরে, FFCI প্রেসিডেন্ট সঞ্জয় দা অরিজিৎদার কাছে পাঠিয়েছে লাইসেন্স করাবার জন্য। আজকের ডেটে অরিজিৎদার এই দৌলতে সঞ্জয় দা এখানে পাঠিয়েছে বলে আজকে আমরা ইউরো ফুটবল একাডেমি আর টাউন ফুটবল ক্লাব মিলে একটা একাডেমি করতে চলেছি। কিন্তু ডিউ টু এখানে সঞ্জয় দা আমাদের পাঠিয়েছিল বলে হয়েছে। আর অরিজিৎদার অশেষ কৃপা, অনেক চেষ্টার ফলে আজকে এই বললো না, নর্থ বেঙ্গলে 50টা কোচ তৈরি হয়েছে।
ডিউ টু অরিজিৎ এই ইনিশিয়েটিভটা নিয়েছে বলে। আমি ওটাই বলছি, মাঠ ছাড়া খেলবে কোথা দিয়ে বাচ্চারা? মাঠ ফার্স্ট, আমার প্রায়োরিটি মাঠ। আরেকটা জিনিস আমরা দেখি যে এই যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট যেটা আমাদের হয়েছে, যে আজকে টিভি খুলে ছেলেমেয়েরা বিশ্বকাপ দেখছে, বিভিন্ন প্লেয়ারদের, বড় বড় প্লেয়ারদের যে স্কিলগুলো তারা লক্ষ্য করছে, এগুলোর মধ্য থেকে ওরা বেশ কিছু শিখছে, শিক্ষা অর্জন করছে। ডেফিনেটলি ওই যে টিভিতে দেখে আজকের বাচ্চারা অনেক কিছু শিখছে, এটা না শিখছে না তা বলবো না। হ্যাঁ, টিভি থেকে এই আমি ওয়ার্ল্ডটাকে আজকে ঘরের মধ্যে পেয়ে যাচ্ছি, কোথায় ইউরোপিয়ান ফুটবল, কোথায় ওয়ার্ল্ড ফুটবল, সবাই সবকিছু দেখতে পাচ্ছে। কিন্তু খেলার প্রতি ইন্টারেস্ট কিন্তু ইন্টারেস্ট আছে, কিন্তু ডিউ টু এরা মাঠ পাচ্ছে না, যার জন্য আজকের দিনে বাচ্চারা মাঠমুখী না হয়ে মোবাইলমুখী হয়ে গেছে। আর একটা ব্যাপারের মধ্যে বলতে, আগে অরিজিতা বললো, আগে যেটা হতো না, স্কুলে ক্লাস ম্যাচ হতো, ক্লাসে, তারপরে প্রথমে সেকশন ওয়াইজ হতো, বেশি টিম থাকলে, তারপরে ক্লাস টু ক্লাস, এতে অনেক ছেলে বেরোতো। আমিও ক্লাস, তারপরে স্কুল টু স্কুল, বিভিন্ন তারপরে ব্লক, আজকে ব্লক থেকে সাব ডিভিশন এভাবে হতো। আজকে এই টুর্নামেন্টটা খুব জরুরি। এই টুর্নামেন্টটা হলো অনেক প্লেয়ার, আমরা ওই স্কুলে ক্লাস খেলেই আজকে এসেছি। একটা স্কুলে 400-500 বাচ্চা খেলে, সেখান থেকে 2-3জন সিলেকশন হয় স্কুল টিমে, সেইখান দিয়ে কিন্তু আস্তে আস্তে সবাই হয়। এটা খুবই জরুরি যে স্কুলে এই খেলাটা আবার চালু হয়, যে ক্লাস সেকশন স্কুল টু স্কুল, এই টুর্নামেন্টও চালু হয়, আবার আশা করি আবার আগের দিনের মতন ফুটবলার তৈরি হয়। আচ্ছা সত্যজিৎ দা, যে একটা জিনিস আমরা জানতে ইচ্ছে করে খুব, যে আপনি তো কলকাতা বড় বড় টিমে খেলেছেন। হ্যাঁ, আগে, আজ থেকে বেশ কিছুদিন আগের যে খেলাধুলাটার স্টাইলটা এবং আজকের খেলাধুলা, যে টাইমে মনে করেন যে পেলে, গ্যারিঞ্চা এরা যখন খেলতেন, সেই সময়কার যে মানে পাঁচটা লং পাস বা একজন প্লেয়ারের উপর ডিপেন্ড করতে হতো একটা টিমকে, সেইটা কি একটু পরিবর্তিত হয়ে এখন প্রত্যেক প্লেয়ারের উপরে কি ডিপেন্ড হয়ে? দেখুন, এখন ফুটবলটা একদম সায়েন্স, ফুটবলটা সায়েন্স। আগে বেসিক্যালি খেলাটা কিন্তু খেলাই আছে, আগে একটা ফরমেশনে খেলা হতো। আগে যেমন অ্যাটাকিংটা বেশি ছিল, মানে 3-5, মানে স্ট্রাইকারে 5-6জন করে হতো। হ্যাঁ, অ্যাটাকিং। এখন সেটা অনেক ভেঙে গেছে, 4-4-2, কেউ 4-3-3, এই ফরমেশন হয়েছে। ফুটবলটা ফুটবলই আছে। এখন বলতে পারেন এর থেকে আগে যেমন তুলনা করে, এর থেকে বড় প্লেয়ার, এর থেকে সবাই সবার সময় বড় প্লেয়ার, এটা তুলনা কোনো মানে নেই। পেলের থেকে কে মারাদোনা বড়, না মারাদোনা থেকে মেসি বড়, এটা তো ভিতরে যাচ্ছি না। যখন যেটা এখন টেকনিক্যালি অনেক বেশি টেকনিক্যালি প্র্যাকটিস বেড়ে গেছে। হ্যাঁ, আজকের ডেটে আপনি কতটা কি করতে পারবেন, আগের দিনে যেমন ওগুলো ছিল না, আপনার কতটা কি পাওয়ার, মানে এখন প্রত্যেককেই ভালো খেলতে হবে, একটা টিমে এখন খারাপ খেললে টিমটা নষ্ট হয়ে যাবে। এখন কম্পিটিশন খুব, এখন একটা প্লেয়ারের উপর, আর বেসিক্যালি এখন ইন্ডিভিজুয়াল কোচ হয়ে গেছে, তারা আপনার ডেভেলপমেন্ট করবার জন্য তারা এগিয়ে এসছে। সুতরাং অ্যাকচুয়ালি আমার মনে হয় আগে স্কিল প্লেয়ারের উপর নির্ভর ছিল, এখন টোটাল এখন প্রতিটা প্লেয়ার টিম ওয়ার্কের উপরে ডিপেন্ড করে। টিম ওয়ার্ক, প্রতিটা গোলকিপারকেও কিন্তু এখন মানে স্কিল থাকতে হবে, পা দিয়ে খেলার মতন যোগ্যতা রাখতে হবে। আগে যেমন হাতে, এখন গোলকিপারদের পায়ে, আগে স্কিল প্লেয়ার নির্ভর, এখন টোটাল ফুটবল। আচ্ছা অরিজিৎ, আপনার কাছে একটু জিনিস যাব আমরা, সেটা হচ্ছে দেখেন আমাদের রায়গঞ্জ একটা প্রত্যন্ত শহর, এবং এই প্রত্যন্ত শহর থেকেই তো সুভাষ ভৌমিক, যার বাড়ি ছিল আমাদের মোহনহাটে বাজারের সামনে, এবং আমাদের মিলনপাড়ের একটা মাঠ ছিল যেটাকে আগে বলতো শিমুলতলা মাঠ, সেই মাঠে কিন্তু প্র্যাকটিস করতেন এবং খেলতেন সুভাষ ভৌমিক ছোটোবেলায়। এখান থেকে উঠে গিয়ে সুভাষ ভৌমিক ইস্ট বেঙ্গলের কর্ণধার হয়ে, মানে একটা ক্যাপ্টেন হয়ে গেল ইস্ট বেঙ্গলের, এবং তারপরে বড় বড় টিমে সুভাষ ভৌমিক কোচ হলেন। সুভাষ ভৌমিক তিনি তো এখান থেকেই উঠে গিয়েছিলেন। তো আজকের দিনে আমরা যখন দেখছি যে সুভাষ ভৌমিকটা যখন খেলছেন, তখনও বিদেশি প্লেয়াররা ছিল, মুজিব জামশেদ আমরা দেখেছি, কিন্তু এই সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্য, তারপরে সুব্রত ভট্টাচার্য, এদের নামগুলো কিন্তু সবার আগে আসতো। তো এখন কিন্তু আমরা দেখছি যে যখনই কলকাতায় বিভিন্ন রকম লিগ টিগ হচ্ছে, বিদেশি খেলোয়াড়রা এসে ভরে যাচ্ছে। তো এই জায়গাটা কেন হচ্ছে যে সেই সময় বাংলা থেকে যেরকম বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বড় বড় প্লেয়ার প্রতিনিধিত্ব করতেন, এখন কেন পারছে না? তখন যেরকম বড় প্লেয়ার ছিল, এখনো ভারতবর্ষে ভালো প্লেয়ার আছে, বাংলা থেকে একটু সাপ্লাই লাইনটা কমে গেছে, কিন্তু এক সময় বাংলা থেকে বেশি ছিল সাপ্লাই। হ্যাঁ, না তখন আমাদের বিদেশি প্লেয়ার আনার চলটা ছিল না। আচ্ছা, তখন আমাদের এই বাংলার প্লেয়াররাই বেশি ছিল, ইন্ডিয়া খেলতো বাংলার প্লেয়াররাই, তাদের আমাদের সুযোগটাও পেত, তারা কাজেও লাগাতো। এখন চল হয়ে গেছে বিদেশি প্লেয়ারের, কারণ দর্শক বেশি আছে, কভারেজ বেশি হয়, অ্যাডভার্টাইজমেন্ট বেশি পায় বিদেশির জন্য, প্রতিটা ক্লাব এজন্য বিদেশি প্লেয়ার আসলে আগ্রহ বেশি দেখাচ্ছে।
এমন না যে আমাদের এখানে যে ইন্ডিয়ান প্লেয়ারদের যোগ্যতা নেই, কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের যোগ্যতা আছে, কিন্তু সেই সুযোগটা ওনারা পাচ্ছে না। আমরা বেশি বিদেশি প্লেয়ারের দিকে মনোযোগটা দিয়ে দিচ্ছি, আমার যেটা মনে হয়। আর বিদেশি প্লেয়ার আসা কিন্তু ভালো, বিদেশি প্লেয়ার আসে। আমি সবসময় আমি এটা বলি যে আমার যখন ডিস্ট্রিক্ট লেভেলেও খেলা হয়, আমি যদি বড় প্লেয়ারের এগেনস্টে খেলি তাহলে আমার খেলার মান বাড়বে। তাই বিদেশি প্লেয়ার আসলে আমাদের খেলার মান বাড়া উচিত, কিন্তু সেক্ষেত্রে আমরা খুবই হতাশ যে আমরা সেভাবে বাংলা থেকে সেভাবে ফুটবলার পাচ্ছি না। সেই সময় পেয়েছিলাম, সেই সময় কিন্তু কারণটা কি প্লেয়ারটা পাওয়া যাচ্ছে না কেন? কারণটা পলিসি, কারণটা হচ্ছে গভর্নমেন্টের পলিসির দোষ আছে। এটা নিয়ে একটা বিশদ আলোচনা হতে পারে। আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে যেটুকু বুঝি সেটুকু বলতে পারি, বাংলার যারা কলকাতায় বসে আছেন ওনারা বেশি বলতে পারবে। আমার মনে হয় পলিসি ছোট থেকে গ্রাস লেভেল থেকে প্লেয়ার উঠাতে হবে। এই ক্লাবে ক্লাবে টাকা দিয়ে অনুদান দিয়ে কিছু হবে না। যারা সত্যিকারের ক্যাম্প করে তাদের প্লেয়ারদের তুলে নিয়ে এসে তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্প, তার সাথে তাদের নিশ্চয়তা, এই যে ক্যাম্পে থাকবে ছেলেটা, সে ইন্ডিয়া হয়ে খেলবে, তার চাকরি, তার কাজকর্ম নিশ্চয়তা দেওয়া উচিত। সেটা যদি একমাত্র গভর্নমেন্টই করে। সত্যজিৎ বাবু, তাহলে কি আমরা এটাই বলতে পারি যে অরিজিৎ বাবুর কথা ধরে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়কেই বাজেটে খেলাধুলার পেছনে অর্থ বাড়াতে হবে? ডেফিনেটলি। এবং বাজেটে যদি অর্থ না বাড়ে তাহলে তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে না। অরিজিৎদার কথা আমি একটা কোনো অভিযোগ আছে, কোনো সরকারই কিন্তু এটা এইদিকে তাকাচ্ছে না যে খেলাধুলার প্রতি অর্থ যোগান দেওয়া এবং খেলাধুলাকে আরো উন্নত করা। না, আমি অরিজিৎদার সঙ্গে একটা একমত হব না, কারণ অরিজিৎদা বলে যে চাকরি, আজকের ডেটে প্রফেশনাল ফুটবল না হলে, প্রফেশনাল প্লেয়ার না হলে তার উন্নতি হবে না। আজকের ডেটে একটা ছেলে যদি যা এই আই লিগ বলুন, আইএসএল খেললে কোটি কোটি টাকা পায়, চাকরিতে আর কত টাকা পাবে সেটা না। আজকে আমাদের মোটো, হ্যাঁ আমাদের ডেফিনেটলি আমাদের গ্রাসরুট লেভেলে আমাদের ভুল আছে, আমরা প্লেয়ার তুলে আনতে পারছি না। ডেফিনেটলি আমাদের কোনো ব্যর্থতা আছে, ব্যর্থতা না হলে তো আমরা প্লেয়ার ডেফিনেটলি বাংলা থেকে প্লেয়ার উঠে, যেই বাংলা থেকে ইন্ডিয়া টিম 11 জনের তৈরি হতো, সেই বাংলা থেকে আগে ইন্ডিয়া টিমের একটা প্লেয়ার নেই। তা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা মানতেই হবে। না, আমরা সত্যজিৎ, অন্যদিকে যদি আমরা একটা জিনিস তাকাই, যে আপনি যেটা বলছেন যে আইএসএল খেলে অনেক টাকা রোজগার করছে, বড় বড় ম্যাচ খেলে অনেক টাকা রোজগার করছে, কিন্তু সেটা তো তৈরি হওয়ার পরে। কিন্তু তৈরি হতে গেলে সামাজিক যে স্বনির্ভরতা, এটা যদি মাথায় না থাকে, একটা প্লেয়ার সে পূর্ণাঙ্গভাবে নিজেকে খেলার দিকে দিতে পারে না। সেইটাই আমাদের বক্তব্য, যে যদি তার একটা সোশ্যাল সিকিউরিটি বা অর্থনৈতিক সহায়তা যদি তার পরিবারে না আসে, তাহলে সে তো দাঁড়াতে পারবে না। আমি এটাই বলেছি, সেই জায়গাটা অরিজিৎ বাবু নিশ্চয়তাকে আনতে হবে। এই যে ক্যাম্প হচ্ছে, এই যে আমাদের বাংলারও একটা ক্যাম্প আছে, আমার মনে হয় ঠিক লোক জেনুইন বিচারটা হোক, মানে যারা ট্রায়ালে নেবে, একদিন দুদিন থেকে কোনো ট্রায়াল হয় না বা কিছু হয় না, আমি সেটা বলতে চাইছি না, কিন্তু একটা ভালো প্লেয়ারকে দেখে যায়, জেনুইন ভালো প্লেয়ারটাকে ট্রায়ালে মানে সিলেকশন করা হোক। এই মুখ দেখে, চোখ দেখে, মুখ চেনাচিনি দেখে সিলেকশনটা যেন না হয়। অনেক ভালো প্লেয়ার আছে, অনেক ভালো, যারা সিলেক্টেড হয় না, হারিয়ে যায়। তাই আমাদের বক্তব্য যে একটাই, যে কোয়ালিটি যে তাকে নেই, যে মুখ দেখে একটা প্লেয়ারকে চান্স দেওয়া উচিত না। এটা দীর্ঘদিন ধরে হয়ে এসছে, বাংলাতে হয়েছে, অন্যান্য স্টেটেও হয়ে থাকে। হ্যাঁ, তারও আমি শিকার হয়েছি, নিচে শিকার হয়েছি বলে আরো বেশি বলতে পারছি। এই মুখ দেখা দেখি এটা বন্ধ হওয়া উচিত। যাই বসে এই যে মুখ দেখে যে সিলেকশনটা, যদি একটু অভিজ্ঞতা থাকলে, আপনি কারো নাম না করলেন, কিন্তু অভিজ্ঞতাটা যদি বলেন যে কিরকম ভাবে ঘটে এটা, মুখ দেখে কিরকম আর কি বলবো, এটা তো বলাটা খুব, আপনি অনেক চাপে ফেলে দিয়েছেন আমাকে। কাউকে দেখুন, অনেক একটা সময় আমি দেখেছি, আমার সময় দেখেছি, মুখ দেখে যে ছেলেটার কোয়ালিটি নেই তাকে মুখ দেখে নিয়েছে, আমাকে মুখ দেখে বার করে দিয়েছে, মানে হয়রাজ আমি হয়তো কিছু করতে কম কিছু করেছি। সুতরাং এইটা বন্ধ হোক। আজকে আমি সাফার হয়েছি, মানে আমি বলতে চাই না, আমার কাছে যারাই আছে, কোয়ালিটি থাকলে ভুল হতে পারে, একটা সিলেকশনের ভুল হতে পারে, হতেই পারে, আমি বলছি না, সেও মানুষ, ভুল হতে পারে, কিন্তু কন্টিনিউশন এই ভুলটা যেন না হয়। আমার বক্তব্য 20টা ছেলে 20টা দিয়ে সমান ছেলে থাকে, যাকে বাদ দিচ্ছে সেটা দেখে বাদ দেওয়া হোক। এই সিলেকশনটা যদি ঠিক হয়, আশা করি আমরা আগামী দিনে ভালো জায়গায় যাব। অরিজিৎ, আপনি যেটা একটা বলছিলেন যে অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে না থাকলে পরে অসুবিধার ব্যাপার আছে। আমরা কিন্তু একসময় এটা দেখেছিলাম যে আমাদের
উত্তরবঙ্গে কিন্তু একটা উত্তরবঙ্গে একাদশ একটা টিম তৈরি হয়েছিল এক সময়। টাউন ক্লাব মাঠে কিন্তু খেলা হতো, এবং আমাদের এখানে মুন্সেফ কোর্ট একটা মাঠ ছিল, এখানেও খেলা হতো সেই সময়। এবং আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট একটা টিম ছিল, কসবা এসএপি, ফোর্থ এসএপি তাদের টিম ছিল। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এখানে যারা যারা ভালো ভালো খেলোয়াড় তারা কিন্তু সেখানে তাদেরকে চাকরি পেয়েছিল, এবং চাকরি পেয়ে তারা কিন্তু তাদের কাজই ছিল খেলা, ফুটবল খেলা। তো সেই জায়গাটা থেকে তো অনেক বড় বড় প্লেয়ার তৈরি হয়েছিল যারা কম্পিট করতো কলকাতাতে গিয়ে। তো সেই জায়গাটাতে তো মোটামুটি আপনি তো দেখেছেন কিছুটা চোখের সামনে, সেটা একটু যদি বলেন সবিস্তারে কেমন ছিল। এটা তো আমাদের বড় ক্ষতি। যেমন কসবার টিমটা উঠে গেল, ফোর্থ এসিপি, যেমন স্টেট ট্রান্সপোর্ট টিমটাও উঠে গেল। আমাদের যারা দাদাদের দেখেছি যারা চাকরি পেয়েছে এই ট্রান্সপোর্টে খেলার জন্য দীর্ঘদিন বসে থাকতেন উনি এই টিমে ঢোকার জন্য। সেরকম আমি আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত যখন ছিলেন ওনাকেও বলেছিলাম আপনি একটা ফুটবল টিম তৈরি করুন। পরবর্তীকালে আমি এখন যে আছেন আমাদের সন্দীপ দা, ওনাকেও বলেছিলাম আমি যে যখনই সুযোগ পাই আমি বলি অফিসিয়াল ফুটবল টিম হওয়া দরকার, কারণ আমি ফুটবলটা নিয়ে কাজ করি বলেই আমি ফুটবলটা নিয়ে বলি। যে কোনো টিমেরই অফিসিয়াল হলে কি হয়, আমাদের সব প্লেয়াররা না মিউনিসিপ্যালিটিতে আমি চাকরি পাবো বলে তারা প্র্যাকটিসে আসবে, টার্গেট সামনে গোল একটা যদি না থাকে, আবার ওই ঘুরে আসে ওই গোলের দিকেই। এখন যেহেতু চাকরি নাই, গোল নাই আমাদের সামনে, সেহেতু আমরা এই যে ব্লু লিগ সুপার কেন করছি, বেবি লিগ, এটা আগে ছিল বেবি লিগ, এখন হচ্ছে ব্লু ক্যাপ সুপার লিগ। আমরা কেন করছি, সামনে একটা গোল আছে। কি গোল? যে আমরা আই লিগ খেলবো, সর্বভারতীয় একটা লিগ আমরা খেলতে যাচ্ছি। আমাদের কাছে আগে ছিল ডিস্ট্রিক্ট খেলবো, এখন আমরা খেলবো সর্বভারতীয় একটা লিগ, আই লিগ। এই যে সামনে একটা গোল দিতে পারলাম আমরা, আপাতত আমাদের নলেজ কম, আমরা এটুকু বলছি। এরপরে আমরা হয়তো এই আই লিগটাই যদি আমরা স্পন্সর পাই, আমাদের কাছে টাকা পয়সা আসে, আমরা এই আই লিগটাই বড় সিনিয়র লেভেলে খেলতে পারি। আমাদের ইচ্ছা আছে এটাই। তা প্লেয়ারদের একটা গোল দিতে হবে, সামনে একটা এগোনোর কিছু দিতে হবে। আমি ডিস্ট্রিক্ট লিগ খেললাম, তারপরে আমার কোনো খেলা নেই, আমি এরপরে কি খেলবো সেরকম কোনো টার্গেট নেই। আর যেরকম আইএফএ এত নিয়ম নিয়ে আসে, যেমন ডিস্ট্রিক্ট লিগের কথাই বলছি, ডিস্ট্রিক্ট লিগে যেমন করে শুধু আমাদের রায়গঞ্জের মানে ডিস্ট্রিক্টের ছেলেরাই খেলতে পারবে। তাতে কি হচ্ছে, নিজেদের মধ্যে খেলে ডেভেলপমেন্ট হচ্ছে না। চারটা ছেলেকে যদি অ্যালাউ করতো, আমাদের সময় যেরকম অ্যালাউ করতো ডিএসএ, এরকম যদি অ্যালাউ করে ডিএসএ, তাহলে আমি চারটা ডিফেন্স বা একটা গোলকিপার, ভালো গোলকিপার এগেনস্টে যখন আমি গোল করতে পারবো, আমি নিজের উপর আত্মবিশ্বাসটা বাড়বে। কিন্তু আমি রায়গঞ্জ ডিস্ট্রিক্টেরই প্লেয়ারের এগেনস্টে খেলছি, ওদের মধ্যেই আমি হিরো। যখন আমার ডিস্ট্রিক্ট টিম বাইরে খেলতে যাচ্ছে, রেজাল্ট নেই। দেখুন রেজাল্ট উত্তর দিনাজপুর ডিএসএ থেকে যে একটা লিগ হচ্ছে, তার পাশাপাশি আমরা দেখছি যে টাউন ক্লাবে আপনার একটা কুলোদাকান্ত খেলার, যেটা এখন ব্যাপক প্রচারিত হয়েছে এবং জনপ্রিয় হয়ে গেছে। এই খেলাটা আপনারা কিভাবে কন্ডাক্ট করেন যদি বলেন। কুলোদাকান্ত তো একটা টুর্নামেন্ট, ঐতিহাসিক টুর্নামেন্ট, এটাকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু রায়গঞ্জ টাউন ক্লাব 2 বছর হলো চালু করেছে লিগ, যেমন ডিএসএ লিগ হয় রায়গঞ্জ, ওনারা যেমন করছেন লিগ, আমরাও করছি। আমরা ওপেন টু অল করে দিয়েছি, মানে ডিএসএ ছাড়াও আপনারা এটা আমরা একটা লিগ করছি। এটা ডিএসএর লিগের আগে আমরা এটা করি প্রস্তুতি ম্যাচ হিসেবে, কারণ ডিস্ট্রিক্ট ওইটাই হচ্ছে মেন খেলা। আমরা ওইটা একটা প্রস্তুতি হিসেবে করি, কিন্তু ওপেন টু অল, সবার জন্য, যাতে প্লেয়াররা খেলার সুযোগ পায়। আর যেটা বললেন কেকে শিল তো আমরা ছোটবেলায় দেখেছি, কেকে শিল আপনিও দেখেছেন ছোটবেলায়, সেটাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি, প্রতিদিন ভালো করার চেষ্টা করি। এবার ইস্টবেঙ্গল খুব ভালো টিম নিয়ে খেলে গেছে। আমরা এই মোবাইলের জামানায় এত ছেলেদের আমরা পাই, দর্শক পাই, এবং সেই বৃদ্ধ লোকরা গিয়ে 2টোর থেকে খেলা হলে 12:30 1টার থেকে গিয়ে জায়গা নিয়ে বসে থাকে, এটা দেখার মতন, এটাই পাওনা। বাচ্চারাও যাচ্ছে, মহিলা দর্শক যাচ্ছে, এটা আমরা উপভোগ করি এবং আমরাও খেলাটাকে ভালোবাসি। রায়গঞ্জ শহরের দর্শকরা যেভাবে সাপোর্ট করে, এটা মানে বলার না, কারণ খেলাতে একটাও গন্ডগোল হয় না আমাদের, এটা দর্শকের জন্যই হয়। এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা আগামী দিনে আরও এটা ভালো বড় করার চেষ্টা করছি। আমাদের সামনে গ্যালারি একটা খুব দরকার, কারণ মাঠের অলংকার হচ্ছে গ্যালারি। আমরা এমএলএ এবং এমপি সাহেব এবং এমএলএ সাহেব দুজনকেই আমরা বারবার বলেছি
ওনারা কথা দিয়েছে, চেষ্টা করবে। যদি আমরা একটা গ্যালারি পাই, আরও দর্শককে আমরা বসাতে পারবো। আমি চাই, রায়গঞ্জ টাউন ক্লাব চায় প্লেয়ারদের এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখানোর কারিগর যাতে আমরা হই। আচ্ছা সত্যজিৎ বাবু, এই যে প্লেয়াররা যখন ওরা বিভিন্ন কোচিং সেন্টারে খেলাধুলো করছে, কিছুটা ট্যাকটিক্স যখন শিখে যাচ্ছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে ওরা হায়ারে খেলতে চলে যাচ্ছে, অল্প কিছু পয়সাতে হায়ারে খেলতে চলে যাচ্ছে এবং ঠিকমতো অনেক সময় কোচিংয়ে আসছে না, মানে অনেক কিছু শিখতে পারছে না। এই যে অল্প একটু শিখে যে যে চলে যাওয়া, এটা কি প্লেয়ারের কোনো ক্ষতি হয় না? এটা ডেফিনেটলি, এটা কিভাবে অল্প শিখে চলে যাওয়া তো প্লেয়ারদের ক্ষতি, প্লাস যে টিমটা তাকে তৈরি করছে তারা যে এই টাইমটা দিল, যে ক্লাব তার জন্য তো টাইমটা দিল, সেই টাইমটা তার বেকার হয়ে গেল। সুতরাং দেখুন, এই হায়ারে খেলতে যাওয়াটাও দরকার আছে, আমি বলবো না দরকার নেই, কিন্তু আমাকে বুঝে যেতে হবে কোন টুর্নামেন্টে আমি খেলতে যাব। দুটো পয়সার জন্য একটা প্লেয়ারের পয়সাটাও দরকার। এখন তো খেলার তো বুট ফুটের অনেক দাম, হ্যাঁ, একটা যদি ভালো বুট কিনতে পারে তার নিজের জন্য, মানে যখন আমি স্কিলড হয়ে যাব তখন আমি গেলে কোনো অসুবিধা নেই। স্কিল হওয়ার আগে গেলে যাওয়া উচিত না, যাওয়া উচিত না। স্কিল হয়ে গেলে কি তার নলেজও বাড়বে, দুটো খেপ খেললে বা দুটো পয়সা পেলে। হ্যাঁ, আমাকে বুঝে নিতে হবে কোন খেলাটা খেলবো, ওই তিনজনের খেলা খেলবো না 11 সাইডে খেলবো। সুতরাং এরকম কিছু যায়, যদি কোচের পারমিশন নিয়ে যায় তাহলে খারাপ হবে না, সেটা খারাপের পক্ষে না, ভালোর পক্ষেই। এটা করলে খারাপ হবে না। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল মাঠে লোক থাকছে না, অথচ যখন ক্রিকেট হচ্ছে, ক্রিকেট মাঠে কিন্তু গ্যালারি ফুল হয়ে যাচ্ছে। এটা কি কোনো জায়গাতে ফুটবলের পাশাপাশি ক্রিকেট কিন্তু বেশি জনপ্রিয় হতে যাচ্ছে? দেখুন, একটা কথা বলি, ক্রিকেটের গ্ল্যামার আছে, হ্যাঁ, ফুটবল মাঠে লোক নিয়ে আপনারা বলছেন রায়গঞ্জ টাউন ক্লাবে ক্লুদাকান্ত যে টুর্নামেন্টটা হয়, এত পোটেনশিয়াল আছে। আমার মনে হয়, জানি না ক্রিকেটে এত হয় নাকি, টাউন ক্লাবে যে টুর্নামেন্ট আছে সেটা মাঠ ভরে রাস্তা পেরিয়ে যায়। তা কেন বলছেন? সুতরাং আমাদের ফুটবলটা ঠিকমতো আমরা মার্কেটিং করতে পারছি না। না, কুলদাকান্তের লোক হচ্ছে আবার ওটাই বলছি, কুলদাকান্তের যে প্রচারটা এত ভালো হচ্ছে, যে কুলদাকান্তে মানুষ, তাহলে আপনাকে বুঝতে হবে তাহলে লোক আছে, তাহলে সেই জায়গাটা একটা গ্যাপ থেকে যাচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, অন্যান্য জায়গা ঠিকমতো মার্কেটিং করতে পারছে না। যেরকম মনে করেন যে ডিএসএ, আমাদের ডিএসএ যে সেগুলো তো আমরা দেখছি গ্যালারি ফাঁকা পড়ে, দেখুন লোক যাচ্ছে না, কেন এরকম হচ্ছে? টুর্নামেন্ট কোয়ালিটি, মানুষ ভালোটা দেখতে চায়। কুলদাকান্ত যে টুর্নামেন্টটা করে, মানে অরিজিৎ দ্বারা রায়গঞ্জ টাউন ক্লাবে যে টুর্নামেন্টটা করে, সেখানে এত বেশি দর্শক হয়, মানে রায়গঞ্জের পটেনশিয়ালিটি আছে ফুটবলে, এত বেশি দর্শক হয়, তাতে তারা দেখাতে পারছে না। সুতরাং গ্যালারি করার জন্য করছে। ওয়ারাজ অন্য জায়গা যেখানে হচ্ছে সেখানে ঠিকমতো পোটেনশিয়ালি ঠিকমতো অর্গানাইজ ঠিকমতো করতে পারছে না, মার্কেটিং করতে, যার জন্য ফুটবলে এই অবস্থা। নাহলে ফুটবলের পৃথিবীর বুকে ফুটবলের হাহাকার হবে না। সুতরাং আমারও দৃঢ় বিশ্বাস, একটু ঠিকমতো প্রচার করলে, যে আপনারা যেরকম সাহায্য করছেন, যেরকম সাহায্য করা, আগামী দিন ফুটবলার হতে বাধ্য। না, তাহলে আমরা কি এটা আশা করতে পারি যে আগামী দিনে আপনাদের একাডেমি থেকে যে এই ফুটবলার শুধু জেলা স্তর নয়, আপনারা গ্রাসরুট লেভেল থেকে কোনো কাজ করবেন? একদম ডেফিনেটলি। সেটা কিভাবে হবে? আমরা গ্রাসরুট লেভেল থেকেই কাজ করতে চাইছি। যেভাবে এখান দিয়ে প্লেয়ার তুলে নিয়ে আমরা এখানে একটা রেসিডেন্সিয়াল একাডেমি করতে চাইছি, মানে বাচ্চাদের থেকে পড়াশোনা করে খাওয়ার, নাহলে রেসিডেন্সিয়াল একাডেমি না করতে পারলে ফুটবলের আজকের ডেটে ডেভেলপ হচ্ছে না ঠিক মতো, মানে অন্যের সঙ্গে আমি কমপ্লিট করে পারছি না। কারণ আপনার তো রেসিডেন্সিয়াল একাডেমি, আপনি একটা ছেলেকে কি ফুডিং দরকার, কতটা তার প্র্যাকটিস দরকার, আপনার নলেজে রয়েছে। না, রেসিডেন্সিয়াল একাডেমি করতে গেলে তো অনেক কিছু দরকার, ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, ডেফিনেটলি, যেটা একটু আগে অরিজিৎ বললেন, যে সেখানে একটা বড় শুধু মাঠ থাকলেই হবে না, পাশাপাশি একটা হাউজিং কমপ্লেক্স লাগবে, সেখানে তাদের হাইজেনিক টয়লেট থাকবে, তারপরে খাওয়া দাওয়া ফুড অ্যারেঞ্জমেন্ট থাকবে, ডেইলি ফুড অ্যারেঞ্জমেন্ট। এটা তো একটা বড় অঙ্কের টাকার ব্যাপার। এটার জন্য এই টাকার যোগানটা কি করে আসবে? হ্যাঁ, এটার জন্যই আমরা চাইছি, বিভিন্ন সমাজের অনেক ব্যবসায়ী আছে, অনেক সমাজে ভালো মানুষ আছে, শুধু ব্যবসায়ী বলবো না, ভালো মানুষ আছে, তাদের অল্প অল্প, দেখুন আমাকে পুরোটা সহযোগিতা করতে হবে এরকম নয়। যদি সবাই যদি একটু বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হয়, সবাই অল্প অল্প করে কিছু করে না, আমার তো দৃঢ় ধারণা রায়গঞ্জে অনেক পটেনশিয়াল আছে। সবাই একটু একটু করে আমরা স্পন্সর জোগাড় করতে পারি, খুব একটা চাপের হবে না। হ্যাঁ, আমার মনে হয় হয়ে যাওয়া উচিত, জানি না, সব আগামী দিনই বলবে। যদি করতে পারি তো ভালো, সবার সহযোগিতা, আপনাদের সহযোগিতা থাকলে না, ডেফিনেটলি ফুটবল। এখনো যেগুলো চলছে সেগুলো তো প্রাইভেট হেল্পেই চলছে, কিন্তু সরকারিভাবে তো কোনো স্পন্সর আমরা দেখতে পাচ্ছি না। সরকারিভাবে তো সরকারভাবে সেইভাবে আর্থিক সহযোগিতা বা কোনো কিছু সেই স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে দেওয়া,
সেগুলো সেরকম দরকার তো আছে, নেই। সেগুলো দরকার না হলে তো সেরকম তো মান উন্নয়ন তো হবে না। সেরকম তো নেই না, এরকম শুধু সরকার সেই বিষয়ে কিছু দাবি আপনারা রাখবেন আপনাদের একাডেমি থেকে, দাবি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এদের কাছে? হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো চাইবো যদি কোনো ডোনেশন পাওয়া যায় রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে, সেটা তো আমাদের সবসময় জন্য রাখবো। যদি আমরা পাই আমাদের কিছুটা তো হেল্প হবে। আচ্ছা অরিজি, হাতিয়া হাই স্কুল ছাড়াও আমরা দেখছি যে সুব্রত কাপে এবার খুব ভালো রেজাল্ট করেছে আমাদের ইসলামপুরের নন্দঝাড়। এই নন্দঝাড় নিয়ে যদি কিছু বলি। নন্দঝাড়ের এখন মূল কোচ এবং কর্মকর্তা হচ্ছে চন্দন পাল। এই চন্দন পাল বলতে পারেন খুব উদ্যমী ছেলে, ওর টিচার একজন। ও দেখালো যে ইচ্ছা থাকলে বা চেষ্টা থাকলে কি করা যায়। সুব্রত কাপে ওটা রানার্স হয়েছে না? হ্যাঁ, নন্দঝাড়ের টিমটাকে ওই প্রথম আমি আপনার শুরুতেই বলেছিলাম, আমি নন্দঝাড়ের এই মেয়েদের এনে এখানে আমরা প্রথম রেসিডেন্সিয়াল ক্যাম্প করি এবং কি করে খেলতে হবে আমরা শেখাই আমাদের কোচরা। ওখান থেকে ওরা যায় এবং এই যে বললাম যে মিস্টার পাল মানে চন্দন পাল, ও নিজে কোচিং করে, ও এখন সি লাইসেন্স কোচ। এবং বলতে পারেন এখানে আমি ওকে জোর করেই কোচিং লাইনে আনি। কোনোদিন যদি চন্দন পাল আপনার স্টুডিওতে আসে ও সেটাই বলবে। এবং ও সি লাইসেন্স করে এবং ও এখন বি লাইসেন্সের দিকে এগোচ্ছে। ও শুধু কোচ ভালো না। আচ্ছা, সি আর বি লাইসেন্স এই ব্যাপারটা যদি দর্শকদেরকে বলেন, অনেকেই জানে না। অ্যাকচুয়ালি লাইসেন্স যেমন আমরা বেসিক বিএড এগুলো জানি তো, যে আমরা এমএ পাস করলাম, বেসিক না থাকলে বা বিএড না থাকলে স্কুলে নেয় না, ঠিক সেরকমই আমরা খেলা জানলাম, কিন্তু আমি লাইসেন্স কোচ না হলে আমাকে মাঠে ঢুকতে দেবে না। একটা ডিগ্রি। তা ফুটবলে বলে প্রথম আরম্ভ হয় ডি লাইসেন্স থেকে, ডি সি বি এ, তারপরে প্রো। তা এ খুব কঠিন, সি ওনারও করা আছে। আমাদের ডিস্ট্রিক্টে একজনেরই, আমাদের ডিস্ট্রিক্টের চন্দন পাল ওদের নিয়ে আমাদের টোটাল 5 জনের করা আছে। কালিয়াগঞ্জ 2 জন, ইসলামপুর 2 জন, রায়গঞ্জ 1 জন, 5 জন। এখন এই রায়গঞ্জ টাউন ক্লাব থেকেই কিন্তু হয়েছে সবাই। আচ্ছা, আর এটা হচ্ছে কি আমাদের লাইসেন্স। এই লাইসেন্স না থাকলে এখন আপনাকে কলকাতার কোনো মাঠে ঢুকতে দিবে না। আচ্ছা, এই চন্দন পাল এখন লাইসেন্স ছাড়া কোনো জায়গায় আপনি কোচিং করাতে পারবেন না। যেমন আপনি পাস না করলে 8 পাস না করলে 9-এ উঠতে পারবেন না। হ্যাঁ, এরকমই ব্যাপার। আপনার কোনো জায়গায় একাডেমি আছে, এখন অল ইন্ডিয়ার রুলস হয়ে গেছে, কোচ মাস্ট আপনার লাইসেন্স, ফার্স্ট ডি লাইসেন্স, সি লাইসেন্স, বি লাইসেন্স, যা বললো এ প্রো। এবার ক্যাটাগরি অনেক, কলকাতায় আপনার ফার্স্ট ডিভিশনে সি লাইসেন্সও দিচ্ছে, প্রিমিয়ারে বি লাইসেন্স দরকার, প্রিমিয়ারে বি লাইসেন্স মাস্ট। বি লাইসেন্স। আচ্ছা, সেইবারে এই কোচ তৈরির ক্ষেত্রে কতটা আমাদের মানে উদ্যোগ, কোচ তৈরির ক্ষেত্রে আপনারা বলছেন যে 50 জন কোচ আছে আমাদের জেলাতে, এবং এই কোচরা কি ধারাবাহিকভাবে তৈরি হচ্ছে আমাদের জেলায়, যে যারা প্রশিক্ষিত করবে খেলা? এটা তো আপনাকে প্রথমেই আমি বললাম, আমি এটা বড় গল্প একটা। আমি আই লিগ খেলবো থেকে আজ থেকে কিছু বছর আগে আমি চিঠি করি। আচ্ছা, তখন আমার কাছে একটা আই লিগ উত্তর পাঠাই, এই জিনিসগুলো তোমার আছে কিনা। তাতে দেখা যাচ্ছে যে এই কোচ, লাইসেন্স কোচ দরকার। তখন আমি লাইসেন্স কোচ খোঁজা আরম্ভ করি আমার ডিস্ট্রিক্টে। আমি আমাদের মনিদা, আমার যে কোচ, ওনার একটা লাইসেন্স ছাড়া আর আমি কারো খুঁজে পাই না। তখন আমি ঠিক করি যে প্রথম আমাকে লাইসেন্স কোচ করতে হবে। তখন আমি সাহায্য নিই আমার দক্ষিণ দিনাজপুরের গৌতম গোস্বামী। আচ্ছা, ওইখান থেকে আমি প্রথম লাইসেন্স কোচ করি। অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেকে চিঠি করেছে এটার এগেনস্টে। তারপরে আমাকে রায়গঞ্জ শহরে আমাকে করতে দেওয়ার বাধা হচ্ছিল। তখন আমি এই গৌতম গোস্বামীর মারফতেই ওনাদের সাথে আলাপ হয় এবং ওনাদের মারফত আমি এইখানে লাইসেন্স কোচ করি এবং আমরা ডি লাইসেন্স করি এবং সি লাইসেন্স করি কোচ। এখান থেকেই আমাদের তৈরি হয়। এখন ডিস্ট্রিক্টে 50 জন, রায়গঞ্জ টাউন ক্লাব থেকে ডি লাইসেন্স, সি লাইসেন্স, শুধু টাউন ক্লাবের উদ্যোগেই। হ্যাঁ, আমরা এখানে কিন্তু ডি লাইসেন্স, সি লাইসেন্স করি। এখন আমাদের কাছে এই আই লিগ খেলার জন্য যা যা দরকার আমাকে বলেছিল, সুইমিং পুল বাদে আমাদের টাউন ক্লাবে সবই আছে। তাহলে এখন সুইমিং পুলটাকে আপনারা তৈরি করবেন? সুইমিং পুলটা আমরা এখন দেখাবো, ভাড়া নিচ্ছি। মানে সেই ব্যাপারে কিভাবে এগোচ্ছে? সুইমিং পুল তো এখন সম্ভব না, ওইটা নিয়ে ভাবছি না। আমরা কোনো ভাড়া বা কোথাও দেখাবো, প্রাইভেট সুইমিং পুলকে, মানে সেটা হবে, মানে ইনফ্রাস্ট্রাকচার দেখাতে হবে। হ্যাঁ, সেটা ওরা যখন দেখতে আসবে
তখন আমরা সেটা কোনো ভাড়া হিসাবে কোনোখানে দেখাবো বা ডিএম অফিসে ডিএম এর শরণাপন্ন হব। হ্যাঁ, যদি এখন আমাদের সেই সিচুয়েশনটা আসেনি। আচ্ছা, এই যে ট্যালেন্ট সার্চ করতে গিয়ে যে আপনারা যে নেমে এসেছেন ট্যালেন্ট সার্চে, বিভিন্ন স্কুলগুলো থেকে আপনারা ভিজিট করে সেখান থেকে কি, যেরকম আপনার স্কুল থেকে তো এসেছে, এরকম স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ হচ্ছে? এই আমাদের বেবি লিগে পার্টিসিপেট করছে তো। আচ্ছা, যে স্কুলগুলো খেলে রায়গঞ্জে কিন্তু কোনো ক্লাব পার্টিসিপেট করেনি, কিন্তু স্কুলগুলো পার্টিসিপেট করছে। মানে সেই স্কুলগুলোকে আপনারা বলছেন প্লেয়ার পাঠাতে, নাকি স্কুলের টিম পাঠাবে? স্কুলের টিম তৈরি করে পাঠাবে, স্কুলের টিম পাঠাবে, স্কুলের কোচই আসবে, ওদের খরচেই আসবে। এই লিগটা কবে থেকে তৈরি মানে শুরু হচ্ছে? বেবি লিগ, বেবি লিগটা কালকে থেকে। কালকে ওপেনিং আছে। কালকে ওপেনিং 21 ফেব্রুয়ারি। আচ্ছা, 21 ফেব্রুয়ারি ওপেনিং আছে। এবং এখনো কতগুলো দল এসেছে? আমরা এইবার 8টা করে নিয়েছি। আচ্ছা, 8টা হচ্ছে গিয়ে আপনার আন্ডার 9 আর 8টা হচ্ছে গিয়ে আন্ডার 12। আমরা 12 অবধি কেন নিলাম? আমরা আগামী বছর 14 আমার আই লিগ খেলার টার্গেট। আচ্ছা, তাহলে এই 8টা মানে আন্ডার 9-এর যে 8টা, এর মধ্যে কম্পিটিশনও একজন চ্যাম্পিয়ন হবে নাকি? এটা অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন রানার্স, এটা অ্যাকচুয়ালি না ম্যাচ, বাচ্চাদের ম্যাচ টাইম দেওয়া। আচ্ছা, গেম টাইম কত দিচ্ছেন? 8টা টিম, 8টা টিমের সঙ্গে সবাই মিলেই সবাই খেলবে, সবার সঙ্গে সবাই খেলবে। মানে এক একটা টিম কটা করে ম্যাচ হবে? প্রত্যেকের সবাই 7টা করে। হ্যাঁ, এবং তাতে কি হচ্ছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে খেললে তার ট্যালেন্টটা বের করার সুবিধা হচ্ছে। প্রথমত সে গেম টাইমটা পাচ্ছে, একটা গেম টাইম খেললে তার ম্যাচ টেম্পারমেন্ট তৈরি হবে, খেলার একটা ধরন তৈরি হবে, শিখবে আস্তে আস্তে। একদম শেখার বয়স, আস্তে আস্তে করে শিখবে। তাতে করে ছেলে তো কিছু কিছু বেরোবেই ডেফিনেটলি। 8টা ছেলে 8টা করে ম্যাচ খেলবে, তো ছেলে বেরোবেই, এরকম করেই বেরোবে আর কি। আজকে সময়ের অভাবে আজকে আমরা আলোচনাটা বেশি দূর এগোতে পারছি না। তো এখানে ইউরো ফুটবল একাডেমি রয়েছে এবং সাথে রয়েছেন আমাদের রায়গঞ্জ টাউন ক্লাব। তারা প্রতিবার অন্বেষণে বেরিয়েছেন যে ক্ষুদ্র ফুটবলারদেরকে তুলে এনে তাদেরকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করার, অর্থাৎ একটা কথা আমরা এটাই বলবো যে শতফুল বিকশিত হোক। এই তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা সফল হোক, এই সাফল্য কামনা করে আজকে এখানেই শেষ করছি সব কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি। নমস্কার। সত্যজিৎ আপনাকে ধন্যবাদ, অরিজিৎ আপনাকেও ধন্যবাদ আমাদের অমূল্য সময় দেওয়ার জন্য ভারত টিভিতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভারত টিভি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না,